দেখেন C19 বলছে অন জুলাই 31, 2013 পোস্টেরা কোম্পানি পেইড টাকা 30 লাখ। 30 লাখ তো এটা, হ্যাঁ 30 লাখ টু অ্যাকোয়ার অল অফ দ্য কমন স্টক অফ ম্যান্ডোটা ইনকর্পোরেট। পোস্টেরা কোম্পানি 30 লাখ টাকার দিয়ে সকল প্রকার সাধারণ শেয়ার ক্রয় করছে ম্যান্ডোটা কর্পোরেশনের আর কি। একটা কোম্পানি অন্য একটা কোম্পানি যখন সকল প্রকার সাধারণ শেয়ার ক্রয় করে নেয়, তাহলে ওই কোম্পানিটা সেই কোম্পানির মানে মালিক হয়ে যায় আর কি। মনে করেন এক্স নামক ব্যক্তি ওয়াই নামক ব্যক্তি সাধারণ শেয়ার সকল প্রকার শেয়ার ক্রয় করে নিছে, তাহলে ওই ওয়াই প্রতিষ্ঠানের সম্পূর্ণ মালিকানা হচ্ছে এক্স এর। ঠিক আছে, যে সকল প্রকার সাধারণ শেয়ার ক্রয় করে নেয়। হুইচ বিকাম এ ডিভিশন অফ পোস্টেরা জি ভাই। মেন্ডোটা রিপোর্টেড দ্য ফলোইং ব্যালেন্স শিট অ্যাট দ্য টাইম অফ অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে অর্জন করা, ক্রয় করলে অর্জন করা হয়। তাহলে ওই কোম্পানি যখন সম্পদটা ক্রয় করছিল তখন তাদের ব্যালেন্স শিটের অবস্থা ছিল এরকম: কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, দায় পাশে কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস এরকম ছিল। তার মানে 2013 সালের জুলাই মাসের 1 তারিখে যখন সম্পদটা ক্রয় করা হয়েছে তখন সম্পদটা কেনা হয়েছিল 30 লাখ টাকা দিয়ে, এবং তখন আর্থিক অবস্থার মূল্য ছিল এরকম। এবার দেখেন, বুঝি নাই। হ্যালো, কেউ কি কিছু বলছেন? না ভাই। আচ্ছা, তাহলে এখানে আসেন। আমি কিনলাম 30 লাখ টাকা দিয়ে। এখন আমার দেখেন এই সম্পত্তিটার বাজার মূল্য কত ছিল, দেখেন নিচে বলা আছে ইট ওয়াজ ডিটারমাইন্ড, ব্যালেন্স শিটটা নিচে। ইট ওয়াজ ডিটারমাইন্ড এট দ্য ডেট অফ দ্য পারচেজ, ক্রয়ের তারিখে, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য আইডেন্টিফাইয়েবল নিট অ্যাসেট, যে সকল সম্পদগুলো আইডেন্টিফাই করা যাচ্ছে ওই সকল সম্পত্তির বাজার মূল্য ছিল হচ্ছে 26,50,000। তাহলে খেয়াল করেন আমি কিনেছি মোট 30 লাখ টাকা দিয়ে, আর আমাদের এই সম্পত্তিটার, এই সম্পদের বাজারে মূল্য ছিল মূলত 26,50,000। তো একটু খেয়াল করি আমরা। জি ভাই। একটা একটা কোম্পানি যখন নিজেকে বিক্রি করে দিচ্ছে, তাহলে অবশ্যই কোম্পানির হয়তো কোনো সমস্যা আছে, দায় দেনা বেশি হয়ে গেছে, যে কারণে হয়তো নিজেকে বিক্রি করে দিচ্ছে। এখন আমি যখন ক্রয় করব, হ্যাঁ। আমি তো বুঝতেই পারবো যে ওর নিশ্চয়ই কোনো সমস্যা আছে, এই কারণে সে বিক্রি করতেছে, আমি ক্রয় করব। তাহলে আমি চাইবো কম মূল্যে কেনার। আমি চাইবো অবশ্যই কোন মূল্যে কেনার? কম মূল্যে কেনার। কম মূল্যে কিন্তু কেনা। আমি ওই সম্পত্তির আমরা পড়ে দেখতেছি বাজার মূল্য আছে 26,50,000, কিন্তু আমি কিনেছি 30 লাখ টাকা দিয়ে। আমি কত টাকা দিয়ে কিনলাম? হুম। 30 লাখ। আমার ত্রিশ যেখানে লাখ টাকা কম, দিয়ে। যেখানে কমে কেনার কথা সেখানে আমি আরো বেশিতে ক্রয় করছি। কারণ কি? কারণ ওই সম্পত্তিটা যখন আমার কাছে বিক্রি করতেছে, ওই লোক বলছে আমার এই সম্পদের মূল্য 26,50,000 বাজারে আছে, বাজার মূল্য। কিন্তু আমি যে দীর্ঘদিন যাবত ব্যবসা করেছি, আমার একটা সুনাম আছে। আমার একটা সুনাম আছে। আপনি তো এই আমার সম্পদটা নেওয়ার পরেই আপনি আমার সুনাম বাজারে ব্যবহার করবেন। তো আপনাকে আমার সম্পত্তিটা নিতে গেলে আমাকে 26,50,000 টাকার জায়গায় একবারে 30 লাখ টাকা দিতে হবে। তাহলে সেই ব্যক্তি যদি 30 লাখ টাকা দিচ্ছে, সেই ব্যক্তি যদি 30 লাখ টাকা দিয়ে যেহেতু কিনতেছে, তাহলে অতিরিক্ত যে টাকাটা দিচ্ছে, বাজার মূল্যের অতিরিক্ত যে টাকাটা, সেইটা দিচ্ছে তার প্রতিষ্ঠানের গুডউইল বাবদ। কি বাবদ দিচ্ছে? গুডউইল গুড। বাবদ। তাকে বোঝা গেছে? অর্থাৎ সম্পত্তির বাজার মূল্যের অতিরিক্ত যে মূল্যটা দেওয়া হবে সেইটাই হচ্ছে গুডউইল। ঠিক আছে? তো এখন এইখানে আমাদের রিকোয়ারমেন্ট একে সেই জিনিসটা বলছে। দেখেন আমাদের এই অঙ্কটা সাইজ অনেক বড়, আমাদের সবকিছু দরকার নেই, আমরা যেখানে যেখানে পড়ে রিকোয়ারমেন্টটা বুঝতে হবে আমরা সেই সেই জায়গায় পড়বো। দেখেন এখানে আমাদের এ নাম্বারে বলছে তাই কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল রিকগনাইজড ইফ এনি অন জুলাই 31, 2013। 13 সালের জুলাই 31 তারিখে কোনো গুডউইল দেখানোর প্রয়োজন মনে করেন কিনা, আপনি কোনো গুডউইল স্বীকৃতি দেওয়ার দরকার আছে কিনা? তাহলে অবশ্যই আছে, যেহেতু সম্পত্তির বাজার মূল্য ছিল 26,50,000, আমি 30 লাখ টাকা দিয়ে কিনেছি, তাহলে অতিরিক্ত যে টাকাটা আমি তাকে দিয়েছি এইটুকু হচ্ছে তার প্রতিষ্ঠানের কি বাবদ দিয়েছি? গুডউইল বাবদ। গুড উইল। রিকোয়ারমেন্ট এটা তাই এমন করা হয়েছে। আমরা স্ক্রিনে দেখ, খেয়াল করি। রিকোয়ার্ড এ ক্যালকুলেশন অফ গুডউইল, পারচেজ প্রাইস অফ অ্যাসেট মাইনাস ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট। গুডউইলের পরিমাণ 3,50,000, অতিরিক্ত আমরা 3,50,000 টাকা তাকে দিয়েছি গুডউইল বাবদ।
30 লক্ষ টাকাটা কি কমন স্টকের মূল্য নাকি নেট অ্যাসেটের মূল্য? 30 লক্ষ টাকা কমন স্টক বলতে সাধারণ শেয়ার বোঝায়। সাধারণ শেয়ার বলতে কি বোঝাচ্ছে, ওই প্রতিষ্ঠানের শেয়ার, যারা শেয়ার মানেই তো মালিক। মালিক কাদের বলে? প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার যারা, তাদেরই মালিক বলে। তাহলে ওই প্রতিষ্ঠানের সম্পূর্ণ অংশই সে শেয়ার বলি বা সম্পদ বলি, যাই বলি না কেন, সম্পূর্ণ অংশটাই সে 30 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে। বোঝা গেছে কথা? এবার আসি আমরা যতটুকু পড়ছি। ওভার দ্য নেক্সট 6 মান্থ অফ অপারেশন, 6 মাস ব্যবসা করার পর, ওভার দ্য নেক্সট 6 মান্থ অফ অপারেশন, 6 মাস ব্যবসা করার পর, মানে আমরা এই সম্পদটা কিনেছি হচ্ছে 2013 সালের জুলাই মাসের 1 তারিখে। কেনার পরে আমি 6 মাস বিজনেস করছি। বিজনেস করে এর ভিতরে অনেক লেখা আছে, আমার এত কিছু লেখা পড়ার কোনো প্রয়োজন নাই। এখানে 6 মাস বিজনেস করার পরে আমার আর্থিক অবস্থার বিবরণীটা কেমন ছিল, ব্যালেন্স শিটটা কেমন ছিল, এইটাও একটু দেখতে হবে। যেমন দেখেন, এর ভিতরে লেখাগুলো আমি পড়তেছি না, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন দেখেন, আমি যে যখন কিনেছিলাম তার 6 মাস ব্যবসা করছি, করার পরে অবস্থাটা ছিল কারেন্ট অ্যাসেট 4,50,000, নন কারেন্ট অ্যাসেট, গুডউইল, পার্সেস, যাই হোক, কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস, সব মিলায় আমার কাছে নিট অ্যাসেটের পরিমাণ আছে কত? 16,50,000। 50,000। 16,50,000 আমি 6 মাস ব্যবসা করার পর আমার কাছে নিট সম্পদ, সম্পদ দায় সবকিছু বাদ দেওয়ার পর আমার কাছে আছে 16,50,000। এই নিট অ্যাসেটের পাশে আর একটা লেখা রাখেন ক্যারিং ভ্যালু। নিট অ্যাসেট অবলিক ক্যারিং ভ্যালু, এটা লিখে রাখেন বইতে। CAR। ক্যারিং ভ্যালু, সি জি ভাই, লিখছি। এ ডাবল আর ওয়াই আই এন জি, ক্যারিং ভ্যালু। তো দেখেন, ঠিক আছে। ক্যারিং ভ্যালু হচ্ছে আমার 16,50,000, 6 মাস বিজনেস করার পর, খেয়াল করবেন। তাহলে আমার সম্পদের মূল্য টোটাল দাঁড়াচ্ছে সবকিছু দায় দেনা বাদ দেওয়ার পরে 16,50,000। এখন দেখতে হবে 6 মাস পরে আমার এই সম্পদের বাজার মূল্য আসলে আছে কত। বলছে ইট ইজ ডিটারমাইন্ড দ্যাট, এটা নির্ণয় করা হয়েছিল, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য ম্যান্ডোটা ডিভিশন ইজ টাকা 18,50,000। বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে কত টাকা? 8,50,000। 18,50,000। তাহলে আপনার সম্পত্তির ক্রয় মূল্য মানে ক্যারিং ভ্যালু ছিল 16,50,000, আর আপনার সম্পত্তির এখন বাজার মূল্য 18,50,000। তাহলে আপনার কি কোনো লস হয়েছে বলেন তো? বাজার মূল্য বেশি হলে সেটা কখনো লস হয় না। বাজার মূল্য বেশি হলে সেটা কখনো কি হয় না? লস হয় না। লস হয় ঠিক আছে। তাহলে তাহলে আমাদের কি লস হয়েছে আসলে? না। লস কিন্তু হয় নাই। তো রিকোয়ার্ড বি তে দেখেন সেইটুক চাইছে, ডিটারমাইন দা ইম্পায়ারমেন্ট লস ইফ এনি। ইম্পায়ারমেন্ট মানে বিকল, বিকল জনিত যদি কোনো লস হয় সেটা আপনি রেকর্ড করেন। হচ্ছে ইফ এনি, যদি দরকার হয়, টু বি রেকর্ডেড অন December 31, 2013। যদি মূলত ইম্পায়ারমেন্টের বাংলা মনে করেন আমি বুঝলাম না, আমার লস হয়েছে কিনা এটা হচ্ছে বিষয়। আমার কি লস হয়েছে আসলে? হুম, না। আমার কি কোনো লস রেকর্ড করার প্রয়োজন আছে? লসই তো হয়নি, তাহলে রেকর্ড করবো লস। কিভাবে? লস কি হয়েছে আসলে? হ্যাঁ। লসই তো হয় নাই, তাহলে লস না, না কারণ হলে তো রেকর্ড করার প্রয়োজন নাই। আছে, কারণ আমার ক্যারিং ভ্যালু থেকে বাজার মূল্য বেশি আছে, এই কারণে আমার কোনো লস হয় নাই। তো রিকোয়ার্ড বিটা তাই শুধু আমরা দেখেন কমেন্ট দেওয়া হয়েছে, নো ইম্পায়ারমেন্ট লস ইজ রেকর্ডেড বিকজ দ্য ফেয়ার ভ্যালু অফ মেন্ডোটা 18,50,000 ইজ গ্রেটার দ্যান ক্যারিং ভ্যালু অফ নিট অ্যাসেট 16,50,000। এই কোম্পানির ক্যারিং ভ্যালু থেকে হচ্ছে আপনার ফেয়ার ভ্যালুটা বেশি, তাই এখানে লস। আপনি কেউ যদি এটুকু লেখেন, নো ইম্পায়ারমেন্ট লস ইজ রেকর্ডেড বিকজ দ্য ফেয়ার ভ্যালু ইজ গ্রেটার দ্যান ক্যারিং ভ্যালু, অ্যামাউন্ট গুলো উল্লেখ না করলেও সমস্যা নেই। বুঝা গেছে? এখানে কোম্পানির নামটাও না লিখলে আপনার কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই। রিকোয়ার্ড বি কি বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এবার আসেন, আমরা যেটুকু পড়েছিলাম আমি কিন্তু পড়ে পড়ে রিকোয়ারমেন্টের অংশটুকু ধরাই দিচ্ছি। 18,50,000 পরে দেখেন, the recorded amount for Mandota neat asset excluding goodwill is the same as fair value except, এই except এর নিচে দাগ দেবেন, যাদের কাছে বই আছে except এর নিচে দাগ দেবেন।
জি ভাই। তাহলে তাহলে বলা হয়েছে নিট অ্যাসেট, যে নিট অ্যাসেটের যে টাকাটা মোট আমরা 16,50,000 পাইছি। আচ্ছা, ইসবা দেখে বলেছে নিট অ্যাসেট এক্সক্লুডিং গুডউইল অ্যাজ দ্য সেম অ্যাজ ফেয়ার ভ্যালু, এটুকুর কোনো কাজ নেই, এইখান থেকে শুরু, এক্সেপ্ট ফর প্রপার্টি। এক্সেপ্ট মানে কি জানেন? গ্রহণ করা। এক্সেপ্ট মানে না ভাই, সেটা ওটা এক্সপেক্ট মানে ছাড়া। প্রত্যাশা করা। না, তাও না, হয়নি। ওটা ছাড়া ভাই। হ্যাঁ, ছাড়া ছাড়া, ছাড়া ব্যতীত, বাদ দিয়ে। পার্থর যেটা বলেছিস প্রথম হচ্ছে অ্যাকসেপ্ট, ACCEPT, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। তারপরে প্রত্যাশা করা মানে জি এক্সপেক্ট, ভাই। EXPECT, এক্সপেক্ট মানে প্রত্যাশা করা। আর এই এক্সেপ্ট মানে ছাড়া। তার মানে বোঝানো হয়েছে উপরে যে নিট অ্যাসেটটা আছে, আমার নিট অ্যাসেটটা ধরা হয়েছে, এই নিট অ্যাসেটটা এক্সেপ্ট মানে এই সম্পত্তিগুলো ছাড়া ওইখানে নিট অ্যাসেটটা মূল্যায়ন করা হয়েছে। এক্সেপ্ট কি কি? ফর প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হুইচ হ্যাজ এ ফেয়ার ভ্যালু 1,50,000 অ্যাবভ দ্য ক্যারিং ভ্যালু, ওই ক্যারিং ভ্যালুর মধ্যে 1,50,000 টাকা থাকবে, মানে 1,50,000 আরো কি হবে, অ্যাড হবে মূলত। এক্সেপ্ট মানে কি, বাদে না। মনে করো আমি ওই সম্পত্তিটা কিনেছি, হুম। কিনে আমার সম্পত্তির মূল্যায়ন করতেছি, দেখছি 16,50,000, এখন দেখতেছি আশেপাশে ছড়ানো ছিটানো আরো কিছু সম্পদ আছে যা আমার এর মধ্যে হিসাব করা হয়নি, হিসাব করা বাদ পড়ছে। তাহলে আমি তো এগুলো তো দাবি ছাড়বো না, অবশ্যই এগুলোর মালিক আমি। তাহলে আমার কি করতে হবে, ওই 16,50,000 ক্যারিং ভ্যালুর সাথে এই যতটুকু ছাড়ানো ছিটানো বাইরে আছে, বাইরে এক্সেপ্ট মানে ছাড়া, ওই টাকাগুলো, টাকার অ্যামাউন্ট বাদে, ওই সম্পদ বাদেই এই সম্পদগুলো বাইরে আছে, তাহলে যার বাজার মূল্য 1.5 লাখ টাকা ক্যারিং ভ্যালুর সাথে যোগ হবে আর কি, সেটা বলেছে। তাহলে আমার হচ্ছে 16,50,000 থেকে 1,50,000 কি যোগ হবে না? কারণ আমার নিট অ্যাসেট আছেই তো 16,50,000, এই টাকাটা কি বাদ পড়ে গেছে না? জি ভাই। এই কথাটা কি ক্লিয়ার, বুঝতে পারছো তোমরা? আমি সম্পত্তি মূল্য, আমার ক্যারিং ভ্যালু এসে দাঁড়াইছে 16,50,000, কিন্তু বলতেছে যে এই টাকাটার ভিতর প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বাবদ কিছু টাকা ছিল, যে টাকাটা ক্যারিং ভ্যালুর মধ্যে থাকবে, কিন্তু আসলে কি উপরে দেখো তো কোথাও কি প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বাবদ 1.5 লাখ টাকা আমরা লিখেছি ওই নিট অ্যাসেটের মধ্যে, কি আছে? কোথাও কিন্তু নাই। তার মানে এই টাকাটাও আমাদের ক্যারিং ভ্যালু মানে বৃদ্ধি করতে কি করবে, সহায়তা করবে, মানে আমার ক্যারিং ভ্যালু সম্পদের বাড়বে। আমরা কি এটুকু বুঝতে পারতেছি? জি ভাই। তাহলে দেখেন আমার ক্যারিং ভ্যালু দাঁড়াচ্ছে কত, 16,50,000, তার সাথে আমি 1.5 লাখ যোগ করবো, তাহলে আমার কত হচ্ছে ক্যারিং ভ্যালু? 18 লাখ হচ্ছে না? 16,50,000 হ্যাঁ। ছিল, এইটা আমার বাদ পড়ছে, তাহলে বাদ পড়া অংশটা আমি কি অবশ্যই যোগ করব। তাহলে আমার ক্যারিং ভ্যালুর পরিমাণ দাঁড়াচ্ছে কত বলেন তো? 18 লাখ। 18 লাখ টাকা। 18 লাখ টাকা। এবার আসেন, এই যে যতটুকু বললাম যে ক্যারিং ভ্যালুর পরিমাণ 18 লাখ টাকা দাঁড়াচ্ছে, এই অনুযায়ী দেখেন রিকোয়ার্ড সিতে বলছে নতুন করে যে অ্যাজুমিং দ্যাট দ্য ফেয়ার ভ্যালু অফ ম্যান্ডোটা ডিভিশন ইজ টাকা 15 লাখ ইনস্টিড অফ টাকা 18,50,000। আমি কিন্তু ক্যারিং ভ্যালু, আমরা একটু আগে ক্যারিং ভ্যালুর সাথে যোগ করছি, কিন্তু ফেয়ার ভ্যালু ছিল কত, 18,50,000 ছিল না আমাদের? ফেয়ার ভ্যালু ছিল কত, 18,50,000 ছিল। 18 লাখ 50। হ্যাঁ, তাহলে হ্যাঁ। সেটা বলেছে যে অ্যাজুমিং, ধরে নাও দ্য ফেয়ার ভ্যালু অফ ম্যান্ডোটা ডিভিশন ইজ টাকা 15 লাখ, ইনস্টিড মানে পরিবর্তে, ইনস্টিড অফ, এটা একটা প্রিপজিশন, আমরা সবাই জানি একসাথে ক্লজ হিসেবে আসে। ইনস্টিড অফ মানে পরিবর্তে, কত টাকার পরিবর্তে, 18,50,000-এর পরিবর্তে এখন যদি বাজার মূল্য 15 লাখ হয়, এই লাইনটা কি বোঝা গেছে? অ্যাজুমিং দ্য ফেয়ার ভ্যালু অফ ম্যান্ডেটরি ডিভিশন টাকা 15 লাখ ইনস্টিড অফ টাকা 18,50,000, ইনস্টিড মানে পরিবর্তে, 18,50,000-এর পরিবর্তে এখন কত, 15 লাখ। এই লাইনটুকু কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, তাহলে বলছে ডিটারমাইন দ্য ইম্পায়ারমেন্ট লস ইফ এনি টু বি রেকর্ডেড December 31, 2013। তাহলে তোমার যদি লস হয় তাহলে সেটা তুমি রেকর্ড করো। আসলে আমার লস হয়েছে কিনা আমরা একটু খেয়াল করি। তুমি দেখো আমাদের কিন্তু এখন 15 লাখ, বাজার মূল্য কত, 15 লাখ। 15 লাখ, বাজার মূল্য 15 লাখ, খেয়াল করতে হবে কিন্তু। আর আমার একটু আগে ক্যারিং ভ্যালু দাঁড়াইছে কত, 18 লাখ দাঁড়াইছে না? ক্যারিং 18 ভ্যালু লাখ কত হ্যাঁ। দাঁড়াইছে, জি 18 লাখ দাঁড়াইছে না? তাহলে জি। ক্যারিং ভ্যালু থেকে ফেয়ার হুম। ভ্যালু কম না? ক্যারিং ভ্যালু থেকে ফেয়ার হ্যাঁ, ভ্যালু কম। কম কিনা, তাহলে কম হলে কি অবশ্যই লস হয়েছে না? জি ভাই। তো দেখেন এই ক্যারিং ভ্যালু এত সময় যেটা বলছিলাম 16,50,000, তার সাথে আরো 1.5 লাখ যোগ করলে মোট হচ্ছে 18 লাখ। আর আমার ক্যারিং ফেয়ার ভ্যালু নতুন করে বলা হয়েছে 15 লাখ, মাইনাস করলে 3 লাখ টাকা আমার লস।
এইটুকু শুধু রিকোয়ার্ড সি, আর কিছু না। বুঝছেন কথা এটুক? জি ভাই। আর এই যে লসটা হলো দেখেন 3 লাখ, এটুকু রেকর্ড করতে বলছে রিকোয়ার্ড ডিতে, মানে জাবেদার মাধ্যমে। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ইম্পায়ারমেন্ট লস ইফ এনি, যদি লস হয়ে থাকে তাহলে আপনি জাবেদাদের রেকর্ড করেন। তো আমাদের দেখেন রিকোয়ার্ড ডিতে লসের আমাদের নিয়মের সময় লেখা ছিল, দেখবেন লস অন ইম্পায়ারমেন্টে জাবেদা এটা হয় লস অন ইম্পায়ারমেন্ট ডেবিট পার্টিকুলার অ্যাসেট ক্রেডিট। পার্টিকুলার অ্যাসেট এটা সম্পদ হচ্ছে গুডউইল। ঠিক আছে? হ্যালো? জি ভাই। ওকে। আচ্ছা, এখানে দেখেন আরেকটু শেষে অ্যান্ড ইন্ডিকেট বলা আছে, ওইটুকু আর করা লাগবে না, ওইটুকু মূলত আসে না আমাদের। হচ্ছে 10 মার্কে ওই এইটুকুই যথেষ্ট, এরপরে লাইন ওটুকু আসে না। আচ্ছা, আমরা এই অঙ্কটা কি বুঝতে পারছি? এখানে আমার এখানে কারেন্ট চলে গেছে, আমার ফোন দিয়ে তো করতেছি, ল্যাপটপে চার্জ তেমন না, আপনার একটু দ্রুত কথা বলেন। এটা কি বুঝতে পারছি? জি ভাই। ভাই ওই এন্ড এর পরে ওই অংশ লাগবে না তাই? না না, ওইটুক লাগবে না, ওইটুক কেটে দাও, ওইটুক দরকার নেই। আচ্ছা, এই দেখো এই অনুযায়ী সেম একটা অঙ্ক হচ্ছে 21 নাম্বার। দ্রুত একটু সবাই 21 নাম্বারে যাও। জি ভাই। দেখো 21 নাম্বারের এই যে আমরা হচ্ছে 19 এবং 19 যে অঙ্কটা করলাম, এ নাম্বার এবং বি নাম্বার রিকোয়ারমেন্ট 21 নাম্বারও সেম। একটু সবাই পড়ে দেখো, 2 মিনিট সময় দিলাম আমি, একটু দ্রুত পড়ো। পড়ে দেখো, সলিউশনের দিক তাকাও, বুঝতে পারবা। এখানে দেখো আমরা 3 কোটি টাকা দিয়ে ক্রয় করছি, ঠিক একইভাবে আমাদের সেটার বাজার মূল্য ছিল, নিচে দেখো লেখা আছে হচ্ছে 2,70,00,000। তাহলে দুই আমার, কোটি সত্তর লাখ হ্যাঁ, তাহলে আমার গুডউইল বাকি 30 লাখ। বুঝা গেছে? দেখো রিকোয়ারমেন্ট একে তাই চাইছে, করে দেখো। হ্যাঁ। কম্পিউট গুডউইল রিকগনাইজ ইফ এনি সোল জুলাই 32। আচ্ছা, সেম ভাবে দেখো তুমি 6 মাস ব্যবসা করছো, ওই জায়গায় লেখা আছে দেখো ওভার দা নেক্সট 6 মান্থ অপারেশন আছে। 6 মাস ব্যবসা করছো, হ্যাঁ। তো এই 6 মাস ব্যবসা করার পরে তোমার ইসের ব্যবস্থাটা কত দাঁড়াইছে, ক্যারিং ভ্যালু নিট অ্যাসেটের দেখো মূল্য দাঁড়াইছে 1,65,00,000। কত দাঁড়াইছে? জি ভাই। 1,65,00,000। এক আর কোটি তার পঁয়ষট্টি লাখ তার নিচেই দেখো বাজার মূল্য আছে 1,85,00,000। হুম, তাহলে বাজার মূল্য বেশি আছে, বেশি থাকলে তো লস হয় নাই, হয়েছে? না। না। বোঝা গেছে? আগেরটার মতো এই দুইটা কিন্তু সেম, শুধু সি নাম্বারটা একটু ডিফারেন্ট আছে। প্রথম দুইটা কি আর কোনো কথা আছে? প্রথম দুইটা রিকোয়ারমেন্টে কি আর কোনো কথা আছে? না ভাই। না ভাইয়া। রিকোয়ার্ড সিটা বইয়ের সাথে কিন্তু মেলবে না, বইয়ের দিকেও তাকাবা না, আমি যেটা বলতেছি এটা খেয়াল করবা। তাহলে এখানেও দেখো সেম ভাবে আমরা ওই যে ক্যারিং ভ্যালু যে 1,65,00,000 নির্ধারণ করছি, এখানেও দেখো ওই যে একসেপ্টেড বলা আছে, একসেপ্ট, ওই যে অ্যাজ এ ফেয়ার ভ্যালু একসেপ্ট প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এখানেও সেই একই শব্দ উল্লেখ আছে, দেখছো? তার মানে কি এই যে 15 লাখ টাকা, এটাও কি ক্যারিং ভ্যালু নেট যে অ্যাসেট আছে ওটার সাথে আমার যোগ করতে হবে, কারণ এটাও বাইরে রয়েছে, যোগ করতে হবে না? আগেরটা যেভাবে আমাদের ওই অংশটা বাদ ছিল সেই হিসেবে এটা ওইটা আমরা যোগ করেছিলাম, জি তাহলে ভাই। এটাও কি বাদ আছে না আমাদের, এই যে 15 লাখ টাকা ক্যারিং ভ্যালুর সাথে বাদ আছে না? হ্যাঁ। তাহলে কি করবো আমরা, 1,65,00,000-এর সাথে 15 লাখ যোগ করলে আমার ক্যারিং ভ্যালু কত দাঁড়াচ্ছে? এই 1,65,00,000-এর সাথে এই 15 লাখ যোগ করবো না, তাহলে এক এক কোটি আশি কোটি লাখ 80। হ্যাঁ, 1,80,00,000 বেরোচ্ছে না? জি। জি ভাইয়া, আসলে আচ্ছা,
এবার দেখো আগেরটায় যেমন রিকোয়ার্ড থ্রিতে বলা ছিল ওই ক্যারিং ভ্যালু চেঞ্জ হয়েছে, এখানে কোনো রিকোয়ার্ড থ্রিতে কোনো হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু চেঞ্জ হয়নি দেখো। আগেরটা যেমন রিকোয়ার্ড থ্রিতে 18,50,000 জায়গায় 15 লাখ বলেছিল, কিন্তু এইখানে কোনো চেঞ্জ আছে? রিকোয়ার্ড থ্রিতে কোনো চেঞ্জের কথা কোনো কিছু বলছে? না। ফেয়ার ভ্যালু কোনো না চেঞ্জের ভাই। কথা বলছে বলো? বলি নাই কিন্তু। তার মানে ফেয়ার ভ্যালু চেঞ্জের কথা না বললেই প্রথমে যেটা ছিল ওই যে 1,85,00,000 এটাই থাকবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমার দেখো ফেয়ার ভ্যালু 1,85,00,000, আমরা ওই 1,65,00,000-এর সাথে 15 লাখ যোগ করলে পাচ্ছি 1,80,00,000। তাহলে আমরা বলতে পারি যে ক্যারিং ভ্যালু 1,80,00,000 আর ফেয়ার ভ্যালু আমার 1,85,00,000, এটা বলতে পারি। ক্যারিং ভ্যালু দাঁড়াচ্ছে এক জি কোটি ভাই। আশি লাখ আর বা ফেয়ার ভ্যালু 1,85,00,000, এটা বলতে পারি না? তাহলে জি আসলে কি ভাইয়া। তাহলে কি আমার আসলে লস হয়েছে বলো তো? লস কিন্তু হয় নাই, কারণ আমার বাজার মূল্য না, এখনো বেশি আছে, বাজার মূল্য এখন কি এখনো বেশি বেশি আছে আছে। না? হ্যাঁ। হ্যাঁ। তাই লস হয়নি, এই কারণে কোনো এন্ট্রির প্রয়োজন নাই। রেকর্ড সিতে তাই এইভাবে লিখবা, নো এন্ট্রি ইজ নিডেড ফর ইম্পায়ারমেন্ট লস। ইম্পায়ারমেন্ট লসের জন্য কোনো এন্ট্রির প্রয়োজন নাই। কথা বুঝতে পারছো? আচ্ছা।